This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। দুদিনের মধ্যেই কিন্তু রাজ্যকে এবার দিতে হবে নিয়োগ প্রস্তাব, পাঠাতে হবে রাজ্যকে, কারণ এই নির্দেশ ইতিমধ্যেই এসছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের তরফে। দীক্ষা ভূঁইয়ার কাছে এই বিষয়ে যাবতীয় তথ্য রয়েছে। দীক্ষা, আগে ডিটেলে জানবো ঠিক কি বলা হয়েছে। দেখো, সেন্ট্রাল ট্রাইব্যুনালে অর্থাৎ ক্যাটে মামলা করেছিলেন রাজেশ কুমার। তিনি 1990 সালের ব্যাচের আইপিএস অফিসার। তিনি ক্যাটে গিয়েছিলেন এই কারণেই, কারণ মনোজ মালব্য 2023 সালের ডিসেম্বর মাসের অবসর গ্রহণ করেন। তারপরে রাজ্য সরকারের তরফ থেকে সনাতন প্রকাশ সিং মামলা যে রয়েছে, সেই মামলার নিয়ম অনুযায়ী কোন রাজ্যের ডিজি অবসর গ্রহণের 3 মাস আগে 3টে নামের প্যানেল পাঠাতে হয় ইউপিএসসিতে। কিন্তু মনোজ মালব্য 2023 ডিসেম্বরে যখন অবসর গ্রহণ করেন, তার আগে 3 মাস আগে যে প্যানেল পাঠানোর কথা, সেই প্যানেল রাজ্য সরকার পাঠায়নি। উল্টে ডিজিপি হিসেবে, ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে রাজীব কুমারকে ডিজি হিসেবে রাখে এবং বর্তমান সময়ে 21শে জানুয়ারি রাজীব কুমারের অবসর গ্রহণের শেষ দিন। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকার 2025 সালের জুলাই এবং নভেম্বর মাসে দুটি প্যানেলের নাম পাঠিয়েছিল এবং দুটি নামই ইউপিএসসি বাতিল করে দেয়। তারই মাঝখানে রাজেশ কুমার আইপিএস, যিনি 1990 সালের ব্যাচের আইপিএস ছিলেন, তাকে সিনিয়রিটি ভায়োলেট করে যেহেতু রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছিল, তিনি ক্যাটে মামলা করেছিলেন এবং সেই ক্যাটের মামলার প্রেক্ষিতেই আজকে বলা হয়েছে যে 23শে জানুয়ারির মধ্যে, 2026-এর 23শে জানুয়ারির মধ্যে ইমেল এবং বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজিপি পদে এম্পানামেন্ট অর্থাৎ 3টার নাম পাঠাতে হবে। ইউপিএসসিকে 28শে জানুয়ারি 2026-এর মধ্যে এই প্যানেলের কমিটির বৈঠক ডেকে প্রযোজ্য যে নির্দেশ। বুঝতে পারছি দীক্ষা, ধন্যবাদ। আইপ্যাক কাণ্ড, এজেন্সি সংঘাত আমরা দেখেছি এবং তারপর এই কাণ্ডের পর কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইপ্যাক মামলার শুনানি এবং তার আগেই আগামীকাল শহরে আসছেন ইডির ডিরেক্টর। এ বিষয় নিয়ে আমরা কি জানতে পারছি? আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই যে 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, তার আগে ইডির ডিরেক্টরের আগমন এ শহরে, কোনো এর কি কোনো যোগসূত্র রয়েছে বা এখনো পর্যন্ত ইডি সূত্রেই বা কি বলা হচ্ছে? দেখো, যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইডি ডিরেক্টরের কলকাতায় আছে এবং যে সময় তিনি আসছেন সে সময় কিন্তু তুমি জানো কিছুদিন আগে ইডির তল্লাশিতে যে ঘটনা ঘটেছে, নথি ছিনিয়ে নেওয়া এবং মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, তারপরেই ইডি ডিরেক্টরের এখানে আসা এবং শুধু ডিরেক্টর একা নন, তার সঙ্গে দিল্লি থেকে ইডিরই 3জন লিগ্যাল অ্যাডভাইজার তারা আসছেন। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, ইডি অফিসারদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে আগামীকাল তার বৈঠক রয়েছে এবং এই বৈঠকে যেমন আইপ্যাক কাণ্ডের ঘটনা সম্পর্কিত বিষয়ে আলোচনা হতে পারে, তার পাশাপাশি অন্যান্য যে ইডির মামলা রয়েছে, গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাগুলি কোন পর্যায়ে রয়েছে অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট, সেটা তিনি নেবেন। অর্থাৎ কালকে মূলত রিভিউ বৈঠক এবং এই বৈঠকে কিন্তু যারা সিআরপিএফ জওয়ান, সিআরপিএফ এর তরফ থেকেও একজন শীর্ষকর্তা থাকার কথা রয়েছে। সর্বোপরি একজন সিবিআই এর ডিআইজি পদমর্যাদার অফিসার, তারও আগামীকালের বৈঠকে থাকার কথা রয়েছে এবং এই অফিসারদের সঙ্গে এই বৈঠক শেষে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন রাহুল নবীন, তেমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আসা এবং যেহেতু আগামী 3রা ফেব্রুয়ারি এই মামলাটি অর্থাৎ আইপ্যাক মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি, সেই শুনানির আগে ডিরেক্টর এখানে আসা, যেটা মনে করা হচ্ছে ইডি অফিসারদের তরফ থেকে যে এই ধরনের ঘটনা ঘটলে পরবর্তীতে ইডি অফিসারদের কি করণীয়, সিআরপিএফ জওয়ানদের কি করণীয় এবং কি কি নথি তারা হারিয়েছেন সেই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য তারা জানাতে পারবে। সুজয়, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, একটু আগেই আমরা যে খবর পাচ্ছিলাম, সুজয় আমাদেরকে জানাচ্ছিলেন যে 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে আইপ্যাকের মামলার শুনানি রয়েছে, তার আগে ইডির ডিরেক্টর এ শহরে আসছেন। আপনি কি কোনো কারণ দেখতে পাচ্ছেন? না, দেখুন, ইডি বলুন, সিবিআই বলুন, ইলেকশন কমিশন বলুন, এরা তো হিজ মাস্টার্স ভয়েস। মাস্টার হচ্ছেন অমিত শাহ। আপনারা জানি তো সেই বিখ্যাত গাঁফোন রেকর্ড কোম্পানি হিজ মাস্টার্স ভয়েস। তো এরাও তাই হয়ে গেছে বর্তমানে, ওপর থেকে যা বলবে তাই শুনে দৌড়তে হবে। এমন একটা মামলা যেটাতে নাকি তারা সূত্র পেয়েছিল 2022-এ, তারপর 4 বছর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। 2026-এর ইলেকশন আসতেই মনে পড়লো, সঙ্গে সঙ্গে দৌড়ে গেল আইপ্যাকের কাছে রেড করতে, কারণ তারা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা। আর এক্ষুনি শুনলাম আপনাদের কাছে কে বিজেপির লোক বলছে কি কি ডকুমেন্ট খোয়া গেছে। আরে
কোর্টের সামনে ইডি বলেছে আমরা কোনো ডকুমেন্ট কালেক্টই করিনি, কোনো ডকুমেন্ট নিইনি, কোনো কিছু নিইনি, কোনো সিজার লিস্ট নেই। কি বাজে কথা বলেন বিজেপির লোকেরা, মিথ্যে কথারও তো একটা পরিসীমা আছে। তো তাই জন্যে আবার অমিত শাহ বলেছেন কিছু লোককে, আরে বাবা হাত থেকে এটা পিছলে যাচ্ছে। বুঝতে পারলাম। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। খেলা দেখতে দেখতে ক্লান্ত পশ্চিমবঙ্গের মানুষ। আমরা বলতে চাই যে এই ছোট মাছ, চুনো মাছ, চটি জুতো ছেঁড়া, কোথায় কোন জালে উঠলো, কোনখানে কে 5 দিনে চড়ে ফোন নিয়ে ব্যাংকবাজি খেলছে, এইসব ভিডিও অডিও আমরা নিয়ে আগ্রহী নই। আমরা শুধু দাঁড়িয়ে আছি বড় মাছ ধরা পড়ুক, কাঁটা বেঁচে আর ছোট মাছ আমরা খাবো না। বড় মাছ আর 2 কাতলা ধরা পড়ুক, কোন জায়গা থেকে কার অনুপ্রেরণা এইসব চুরি জচ্চুরি হয়েছে তা পরিষ্কার আসুক। সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশের দিকে এবার নজর রাখি। কি বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কর্মীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তাদের তদন্তে অনুমতির দরকার নেই। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, নির্দেশটি কি বলা হলো? দেখো, একটি রাজস্থানের ঘটনা। রাজস্থানের অ্যান্টি করাপশন ব্যুরো তারা রাজস্থানের কেন্দ্রীয় সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পদক্ষেপ করছিল এবং রাজস্থান হাইকোর্টে দ্বারস্থ হয় এই ব্যক্তি। রাজস্থান হাইকোর্টে এই ব্যক্তির প্রথমে দাবি ছিল যে যেহেতু তিনি কেন্দ্রীয় সরকারে চাকরি করেন, স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে পদক্ষেপ করতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি বা সিবিআই এর থেকে পারমিশন নিতে হবে। রাজস্থান হাইকোর্ট জানিয়ে দেয় যে এক্ষেত্রে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন তারা পদক্ষেপ করতে পারবে। রাজস্থান হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এই ব্যক্তি তিনি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সুপ্রিম কোর্টও একইভাবে জানিয়ে দিয়েছে যে যদি কোনো করাপশন এমন হয় যা ডিপার্টমেন্ট রিলেটেড নয়, তাহলে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে এখতিয়ার থাকবে সংশ্লিষ্ট রাজ্যের অ্যান্টি করাপশন ব্যুরো, তারা পদক্ষেপ করতে পারবে। এবং এই নির্দেশ শুধুমাত্র সুপ্রিম কোর্টের নয়, এর পাশাপাশি মধ্যপ্রদেশ হাইকোর্ট, কেরালা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট এই ধরনের নির্দেশ এর আগে একাধিকবার দিয়েছে। স্বাভাবিকভাবেই রাজস্থান হাইকোর্টের যে নির্দেশ, অর্থাৎ এই ব্যক্তির বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্যুরো তারা পদক্ষেপ করতে পারবে, সেই সিদ্ধান্তই বহাল রেখেছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ জ্যোতির্ময়। সুপ্রিম কোর্টে দিনের পর দিন সংবিধানের জয় হচ্ছে, আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা সংবিধানের জয় হিসাবে এটাকে দেখি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যা হওয়া উচিত তাই হচ্ছে। দিনের পর দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি ব্যবহার করছিল, আজকে তার ফল তাদেরকে পেতে হলো। অত্যন্ত স্বাগত এই রায়কে। এরপরে আশা করি কেন্দ্রের বিজেপি সরকার বুঝবে যে চাইলেই সংবিধানকে বদলে ফেলা যায় না।